বাংলাদেশ সেনাপ্রধানের এই সুর বদলে যাবার কারণটা কি? আমার কাছে যেটা মনে হয় এখানে কয়েকটা বিষয় আমার মনে হয় লক্ষ্য করা প্রয়োজন। সেটা হচ্ছে, আপনি তো বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারটা সম্পর্কে জানেন, এটার ব্যাপারে শুনেছেন। 2009 সালে বিডিআর বিভিন্ন জওয়ানদের তাদের এক ধরনের বিদ্রোহ বলেন, তাদের ভয়ঙ্কর খুনে মনোভাব বলেন না কেন, সেখানে বাংলাদেশের 57 জন খুবই দুর্দান্ত আর্মি অফিসার নিহত হন। এবং পুরো বাংলাদেশের ইতিহাসে যত রকমের বলবো যে নির্মম হত্যাকাণ্ডের অনেকগুলোর একটা ডেফিনেটলি, এবং সারা জাতি শোকাহত ছিল। এই পুরো ঘটনাটার কিন্তু বিচার হয়েছে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি কিন্তু নিশ্চিত করা হয়েছে। একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একটা স্মিয়ার ক্যাম্পেইন চালানো হয়েছে যে এই খুনের পেছনে, এই পুরো ঘটনার পেছনে ভারত জড়িত আছে। আপনি নিশ্চয়ই বাংলাদেশে একটা অংশের বা মৌলবাদী অংশের ভারত বিদ্বেষের পুরো ব্যাপারটা সম্পর্কে অবহিত আছেন। ধরা যাক পাখি উড়ে যাচ্ছে, আপনার পাখিটা পছন্দ হলো না, এটা ভারত পাঠিয়েছে। আপনার ওই বিল্ডিংটা পছন্দ না, এটা ভারতের বিল্ডিং। মানে আমি খুবই ফানি উদাহরণ দিচ্ছি, কিন্তু ব্যাপারটা আসলে তেমনই। আমার ধারণা আপনি এটা জানেন। ফলে খুব রিসেন্ট একটা দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা শুনে এসেছি যে না, এই বিচার এটা ভারতের হাত ছিল, ভারত এটা করেছে, ভারত প্রতিশোধ নিয়েছে। কেন ভারত প্রতিশোধ নেবে এবং কেন ভারত করবে সেটার কিন্তু কথা কেউ বলছে না। সো এই স্মিয়ার ক্যাম্পেইনটার এগেনস্টে আমরা সবসময় বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বাংলাদেশ আওয়ামী লীগের এই শাসন আমলটাতে এটার বিচার হয়েছে, এবং সেনাবাহিনী থেকেও এটার এক ধরনের মানে সন্তুষ্টই ছিল যে বিচারটা হয়েছে, কেননা এটা একটা দীর্ঘ তদন্ত হয়েছে। এই 5ই অগাস্টের জঙ্গি হামলার পর এই যে টোকাইরা এখন ক্ষমতাতে আরোহণ করেছে, দখলদার, তারা বলা শুরু করলো যে বিচার হবে এবং সেটা ভারতেরও নাকি বিচার করবে। ইনফ্যাক্ট আর্মি অফিসারদের কয়েকজন বলছে মোদিকে গ্রেফতার করা হোক, মোদিকে। মানে আমরা তো অনেক হাস্যকর কথাবার্তা শুনেছি, কলকাতা দখল করে ফেলবে 4 দিনে। আপনি এর থেকেও হাস্যকর কথা হচ্ছে মোদিকেও গ্রেফতার করা হোক। মানে অদ্ভুত। কারা করবে? এগুলোর তো দরকার নেই কারা করবে, করতে হবে, এটা হচ্ছে কথা। কে করবে, কারা করবে, কিভাবে করবে, যারা বলছে তারা তো আসলে না বুঝেই একটা লোক যখন বলছে, যে লোকটাকে আমি বলছি যে তিনি তার এক আত্মীয় বলেছে তিনি ডায়াপার পরেন। আমি আপনাকে একটা প্রোগ্রামে বলেছিলাম, অনেক বয়স হয়ে গেছে, পড়তেই পারেন, কিন্তু ঘটনাটা এইটা না। ঘটনাটা হচ্ছে যে এই যে বলে ফেলা এবং বলে ফেলে দুইটা দেশের মধ্যে একটা বৈরিতার সম্পর্ক তৈরি করা, এইটার দিকে আমাদের মনে হয়। এবং গভর্নমেন্টের পক্ষ থেকে গভর্নমেন্টের উপদেষ্টা বলছে যে ভারতের ম্যাপটা এই করতে হবে, সেই করতে হবে, চেঞ্জ করতে হবে, কলকাতা বা পশ্চিম বাংলাদেশের অংশ না, ধরনের উস্কানিমূলক কথাবার্তা তো বলছেই। এমনকি ইউনুস কদিন আগে আপনার বলল যে 7 সিস্টার্সের সাথে ব্যবসা করবে। আমি যদি আজকে যদি ভারতের সরকার বলে যে চিটাগংয়ের সাথে ব্যবসা করবে বা খুলনার সাথে ব্যবসা করবে, আপনি যদি একজন বাংলাদেশী হন, আপনার শুনতে ভালো লাগবে? আপনার কাছে মনে হবে যে বাংলাদেশের সাথে ব্যবসা করবে, দ্যাটস দ্য রাইট টার্ম। যখন কেউ বলছে যে আমি ব্যবসা করবো 7 সিস্টার্সের সাথে, চায়নার সাথে, তখন বুঝতে হবে যে উদ্দেশ্য খারাপ। ফলে আপনার যে প্রশ্নটা ছিল যে এই যে স্মিয়ার ক্যাম্পেইনটা চলছে 5ই অগাস্টের পর, সেটা বড় আকার ধারণ করলো এবং তারা বলা শুরু করলো যে তারা এই বিডিআর হত্যাকাণ্ডে নতুন করে তদন্ত করবে। ভারতীয় গোয়েন্দা সংস্থা, তারপরে আওয়ামী লীগের নেতাদেরকে, বিভিন্ন রকমের নেতাদের নাম এনে এক ধরনের দোষী মিডিয়া ট্রায়াল হয়ে গেছে। এই ব্যাপারগুলো কিন্তু সেনাপ্রধানের উপরে এক ধরনের প্রেশার। কারণ হচ্ছে সেনাপ্রধান হিমসেলফ ওয়াজ দেয়ার ওই ঘটনাটার সময়, অর্থাৎ তিনি একটা দায়িত্বও ছিলেন। তো মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় তার সিকিউরিটি অ্যাডভাইজাররা আছেন, সেনাবাহিনীর সদস্য, সেনাবাহিনীর প্রধান, তাদেরকে সমন্বয়ে কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সমস্ত পাঞ্চিং ব্যাগ বানানো হয়েছে তাকে, যে তিনি কেন আর্মি সেনাবাহিনী পাঠালেন না। অথচ সেই সময় সেনা যদি অ্যাটাক হতো তাহলে হতাহত 57 জন শুনেছেন, সেখানে তো হয়তো 257 জন হয়ে যেত। তো এইটা তাকে দোষ দেওয়া হয়। এইটা একটা প্রেশার ভারতের পক্ষ থেকে ছিল বলে আমার অন্ততপক্ষে মনে হয়। কারণ একটা দেশকে ক্রমাগতভাবে এই ধরনের নোংরা আক্রমণ করা হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এটা কিন্তু আমার দলের কোনো মতামত না, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, কনসিডারিং অল দ্য এভিডেন্সেস আই হ্যাভ। ওয়াকারকে আমি অল দ্য টাইম মনে করেছি হি ইজ আমেরিকান ম্যান। আমার কাছে এটা মনে হয়েছে। আচ্ছা, এটা আমার মনে হয়েছে। আমার এই ধারণাটা ভুল হতে পারে, কেউ আমাকে দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু আমার বরাবরই মনে হয়েছে যে কেন, কোন জায়গায় মনে হচ্ছে? এইটার জায়গাটাতে মনে হয়েছে যে আমি তার অনেকগুলো বক্তৃতাতে যেটা দেখেছি, যেমন ভেতরের কিছু ইন্টেল তো আমাদের কাছে আসে, ওনাদের লোকরাই তো আমাদেরকে দেন। সেটা হচ্ছে যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ব্যাপারটা তাকে প্রবলভাবে ভয়ের সঞ্চার করে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে
বাংলাদেশ একটা সার্বভৌম দেশ, ভারত একটা সার্বভৌম দেশ, কিন্তু মাথায় রাখতে হবে যে ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে আপনি ক্রমাগত বলছেন, ভারতের সরকারের বিরুদ্ধে আপনি বলছেন, আর ভারত এটার জন্য বসে থাকবে এবং প্রেশার ক্রিয়েট করবে না। ব্যাপারটা এমন না যে ভারত দখল করে ফেলছে, ব্যাপারটা এমন যে ভারত কিন্তু এটা ইন্টারন্যাশনাল এরিনাতে এটা উঠাবে, এবং ভারতের যে প্রভাব, আন্তর্জাতিক ডিপ্লোম্যাসির যে প্রভাব ভারতের গোটা বিশ্বে, এই ব্যাপারটা কি আপনার কাছে মনে হয় যে ওয়াকার কিংবা তার বাহিনী এইটা সামাল দেওয়ার মতো ক্ষমতা রাখে? অন্ততপক্ষে আমার অন্ততপক্ষে তা মনে হয় না। ফলে আমি একদিকে যেমন এটাও সত্যি কথা যে ওয়াকারের ওই বক্তব্যকে আমি যেমন বলি যে অনেক দিন পরে সে হয়তোবা একটা স্ট্যান্ড নিয়েছে, আমি সমর্থন বেসমর্থন কিছুই বলছি না, বিকজ আমি আসলে এখন মানুষকে বিশ্বাস করতে ভুলে গেছি, বিশেষ করে সেনাবাহিনীকে বিশ্বাসের পুরো ব্যাপারটা আমার কাছে মানে এরকম কোথাও মনে হচ্ছে যে নিজের তাগিদে কোথাও একটা, সেনার তো একটা নিজস্বতা রয়েছে, সেই তাগিদে কোথাও একটা কি তার এই ধরনের পরিবর্তন, এই জিনিসটা পুরোপুরি সেনাবাহিনীর উপরে এসে পড়ছে। ওরা যেটা বলছে যেটা নতুন করে তদন্ত হোক, তদন্ত তো তাহলে ওয়াকারের বিরুদ্ধেও হবে, তার কর্তব্যে অবহেলা আছে কিনা সেটা দেখা হবে। যেমন ধরেন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, সেটা হচ্ছে যে ব্রিগেডিয়ার শামস চৌধুরী, তিনি প্রবাসী, একটা সজ্জন এক ভদ্রলোক, তিনি একজন অনেস্ট অফিসার ছিলেন, তিনি দীর্ঘ সময় বাংলাদেশ সেনাবাহিনীকে সার্ভ করেছেন। এই মানুষটা নীরবে নিভৃতে তার জীবনযাপন করছেন, কোনো কথা নেই বার্তা নেই। বাংলাদেশের অন্যতম মৌলবাদী পত্রিকা আমার দেশের মাহমুদুর রহমান সম্পাদক ব্যক্তিগতভাবে তাকে অ্যাটাক করে বসেছে। কি অ্যাটাক করে বসেছে? একটা মিথ্যা প্রোপাগান্ডাটা সেখানে চালু করা হচ্ছে, এটার সাথে কীভাবে লিঙ্ক আছে সেটা বলছি। সেটা হচ্ছে ব্রিগেডিয়ার শামস চৌধুরী, তিনি নাকি সেদিন অস্ত্রাগারের দায়িত্বে ছিলেন, হুইচ ইজ নট কারেক্ট, এটা মাথায় রাখতে হবে। এই শামস চৌধুরীকে নিয়ে এক ধরনের স্মিয়ার ক্যাম্পেইন শুরু হয়েছে যে শামস চৌধুরী কেন হয়েছে সেটা জানেন? মজার ব্যাপার হচ্ছে আপনাকে মরিয়া প্রমাণ করিতে হইবে যে আপনি আসলে ভালো ছিলেন। বাংলাদেশের অবস্থাটা এমন, শামস চৌধুরী কেন ওই 57 জনের সাথে মারা যান নাই, এইটা হচ্ছে মৌলবাদীদের রাগ, যে তুমি যদি এতই ভালো হবা তাহলে তোমাকে কেন মারলো না? আরে সেখানে তো অনেক আর্মি অফিসার বেঁচে গিয়েছে সেদিন। তো শামস চৌধুরীকে যখন ধরা হবে বা শামস চৌধুরীর বিরুদ্ধে চার্জ জানা হবে নতুন করে, তখন সেনাবাহিনীর অন্য অফিসারদের বিরুদ্ধে চার্জ জানা হবে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যেই বিচারটা অলরেডি হয়ে গেছে, যেই অপরাধীরা অলরেডি সাজা পেয়েছে তাদেরকে তো ছেড়ে দিচ্ছে এখন, আপনি তো জানেন মনে হয়। ইন্দিরাজি, আমি সেটাতে আসছি, সেটা কিন্তু আরেকটা ভয়াবহ ব্যাপার যেটা ভারতকেও টাচ করে, সেটাতে আমি আসছি। কিন্তু এই যে শামস চৌধুরীর বিরুদ্ধে একটা স্মিয়ার ক্যাম্পেইন, তারপরে বিভিন্ন আর্মি অফিসারদের বিরুদ্ধে একটা স্মিয়ার ক্যাম্পেইন, সেইটা কিন্তু ওয়াকারের গায়ে এসে পড়ছে, নাম্বার ওয়ান। তাহলে আমি পয়েন্টগুলো কি পেলাম? ভারতের একটা সিরিয়াস প্রেশার আছে, আমেরিকার একটা সিরিয়াস ইঙ্গিত আছে পেন্টাগন থেকে যে হোয়াটস গোয়িং অন রিলেটেড টু ইউনাইটেড নেশনস। আরেকটা হচ্ছে তার নিজের বাহিনীর উপরে এটা এসে পড়ছে।